স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4টি মামলা বাতিলে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। তবে আজ আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই সংক্রান্ত কার্যতালিকায় বলা হয়, জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে এসব আবেদনের উপর শুনানি করবেন। আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছে তা সঠিক হয়নি। এর আগে গত 23 অক্টোবর বিচারপতি AK আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে 4টি মামলা বাতিল করে রায় দেয়। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় চাঁদাবাজির এই 4 মামলা দায়ের করা হয়েছিল। কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কারণে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। ক্যাম্পগুলোতে বাড়ছে খুন, অপহরণ, ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো সহ 7 দফা দাবিতে আন্দোলনে নেমেছে স্থানীয়রা। দ্রুত দাবি বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে বসবাস করছেন 12 লাখের বেশি রোহিঙ্গা। এর মধ্যে 2017 সালের 25 আগস্টের পর এসেছে অন্তত 8 লাখ। গত কয়েক মাসে নতুন অনুপ্রবেশ করেছে 80,000-এর বেশি রোহিঙ্গা। গেল 7 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। রোহিঙ্গারা এখন স্থানীয়দের কাছে বোঝায় পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি নানা সংকটে পড়তে হচ্ছে স্থানীয়দের। এবার রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবিতে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা। সীমান্তে নিরাপত্তা জোরদার ও অনুপ্রবেশ বন্ধের দাবিও তাদের। ক্যাম্পের ভিতরে ন্যূনতম যারা এখানে চাকরি করে স্থানীয়রা তাদেরকেও হুমকি ধমক দিয়ে রাখে। বাংলাদেশ থেকে 30টা ক্যাম্পের মধ্যে যারা এই রোহিঙ্গা আছে তাদেরকে অতি দ্রুত যাতে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। মজুরি শ্রম বাজারটা নষ্ট করে দিচ্ছে তারা। ডেলি কাজ করে আমাদের থেকে টাকাটাও তারা নিয়ে যাচ্ছে। আমাদের এই যে গ্রামে গঞ্জে শ্রমিকরা ছিল তারাও তাদের জন্য কাজ পাচ্ছে না। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অধিকার বাস্তবায়ন কমিটির। ইমার্জেন্সি কারণ ছাড়া রোহিঙ্গাদের ক্যাম্প এক্সিট এবং এন্ট্রান্স পাস নাই, অথচ রোহিঙ্গারা আজকে বিনা বাধায় গোটা দেশে অবাধ বিচরণ করার কারণে মাদক সন্ত্রাস, অপরাধ, গুম খুন বেড়ে চলেছে। এই রোহিঙ্গা বিভিন্ন দলের সন্ত্রাসী গোষ্ঠীরা এখন আমাদের অপহরণ বাণিজ্য থেকে শুরু করে স্থানীয়দেরকে তুলে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন মুক্তিপণের মাধ্যমে তাদেরকে ছেড়ে দিচ্ছে। একটা রোহিঙ্গাও যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই পদক্ষেপ সরকারকে নিতে হবে। আমরা উখিয়ার জনগণ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। সম্প্রতি রাখাইন রাজ্যের বড় অংশ আরাকান আর্মি দখলে নেয় আরও অনিশ্চিত হয়ে পড়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন। নতুন করে অনুপ্রবেশ ঘটলে উখিয়া টেকনাফের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে বলেও শঙ্কা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর মিরপুরের 60 ফুট রোড যেন এক মরণ ফাঁদ। নির্ধারিত সময়ে সংস্কার না হওয়ায় বেহাল দশায় নাম লিখিয়ে সড়কটি ক্রমে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ও ঢিলেঢালা কাজের কারণেই বেড়েছে ভোগান্তি। তার উপর মাত্রাতিরিক্ত ধুলাবালিতে থমকে দাঁড়িয়েছে জনজীবন। রাজধানীর মিরপুরের 60 ফুট রোড, যার বেশিরভাগ অংশই খানাখন্দে ভরা। কোথাও হাঁটু পরিমাণ গর্ত, কোথাও ঢাকনাবিহীন ম্যানহোল। এ নিয়ে স্থানীয়দের অনুযোগেরও যেন অন্ত নেই। জরাজীর্ণ রাস্তাঘাট, অসহনীয় ধুলাবালি, জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ, নাজুক সুয়ারেজ ব্যবস্থা, দূষণ ও যানজট যেখানে নিত্যসঙ্গী। আমতলা থেকে একবারে 60 ফিটে মাথা 2 নম্বর পর্যন্ত তো রাস্তাটা খুবই ভাঙা, খুবই খারাপ। গাড়িতে চলতে আমাদের খুবই কষ্ট হয়। গাড়ি ঢুকতে পারে না, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, রুগী মারা যাচ্ছে। এই কি অবস্থা? বিশেষ করে শীত মৌসুমে ভোগান্তি বেড়েছে বহুগুণে। অতিষ্ঠ এখনকার জনজীবন, নাকাল নানা শ্রেণী পেশার মানুষ। খানাখন্দ, তারপরে ধুলাবালি, বাচ্চারা স্কুলে যাইতে পারে না। এখান দিয়ে স্কুল আছে। ইন্ডিয়া দিল্লিতে ধুলার জন্য স্কুল কলেজ বন্ধ করতে, এখন তো ঢাকায় সেই অবস্থা, মানে বন্ধ করা উচিত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি সংস্কারের নামে গেল কয়েক বছর ধরেই কাজ চলছে ধিমে তালে। ছিল সুষ্ঠু পরিকল্পনার অভাব। এক একজন এক এক সাইডে আর কি দেখাশোনা করতেছে, কিন্তু সব সময় যে চলতেছে তা বলে না। এই কাজটা যদি দ্রুত শেষ হয়ে যেত আমাদের দুর্ভোগটা কম হতো, কিন্তু কাজ শুরু করে কিন্তু শেষ করে না সব। মিরপুর 2 নম্বরের গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় সংলগ্ন পোস্ট অফিসের পাশ থেকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতাল পর্যন্ত এই রাস্তাটির দৈর্ঘ্য 3.63 কিলোমিটার। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের আকর্ষণ বিদেশি স্টল ও প্যাভিলিয়নে। স্টলগুলোয় বেচা কেনাও চোখে পড়ার মতো।
তবে আন্তর্জাতিক মেলা হলেও বরাবরের মতো হাতে গোনা মাত্র কয়েকটি দেশ অংশ নেয় এবারও পণ্যের বৈচিত্র্য নেই এমনটাই বলছেন ক্রেতারা। আর এক মাসের জন্য উচ্চ আবাসন ব্যয়ে দিশেহারা বিদেশি বিক্রেতারা। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবারও দেশির পাশাপাশি বিদেশি পাহাড়ি পণ্যের দিকে ঝোঁক ক্রেতার। শীত জেঁকে বসায় চাহিদা বেড়েছে কাশ্মীরি শাল, চাদর ও কোটির। মেলায় মিলছে দামি পাথরের ইরানি গয়না, টার্কিশ কার্পেট ও পাকিস্তানি জুতা। তবে খুব বেশি দেশ অংশ না নেয়ায় এবারও পণ্যের তেমন বৈচিত্র্য নেই এমনটাই বলছেন ক্রেতারা। এগুলো সাধারণত সচরাচর আমাদের বাংলাদেশে পাওয়া যায় না। আমার কাছে মনে হয় এই জিনিসগুলো অথেন্টিক এবং একেবারেই জেনুইন, যার কারণে এটা আমি ইন্সপায়ার্ড হয়ে পারচেস করেছি। এখানে যদি আরও অনেক অন্যান্য কান্ট্রির এগুলোও আসতো, আরও প্রোডাক্ট, আরও ভ্যারাইটিস প্রোডাক্ট থাকতো, তাহলে আমার মনে হয় যে কাস্টমারও অনেক বেশি হতো। এদিকে ভিনদেশি বিক্রেতারা বলছেন মেলার ভেন্যু ঢাকা থেকে দূরে হওয়ায় থাকা, খাওয়া ও যাতায়াত খরচ মিটিয়ে কাঙ্ক্ষিত মুনাফা পাবেন না তারা। আমি কাশ্মীর থেকে এসেছি, কিন্তু এক মাসে আমার বাসা ভাড়া ও যাতায়াত খরচ অনেক পড়ে যায়, তাই এত দূর থেকে এসে ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ নিয়ে ফিরে যেতে পারি কিনা সন্দেহ। বাংলাদেশের সরকার বদল হয়েছে, তাই নতুন সরকারের প্রতি আমাদের কিছু প্রত্যাশা আছে। আশা করছি তারা অচিরেই সেগুলো বিবেচনা করবেন। এদিকে মেলা ভালো মতো চলে না, আমরা খুবই লসে প্রোডাক্ট থাকে। কর্তৃপক্ষ কার্যকর কিছু উদ্যোগ নিলে আগামীতে আরও অনেক দেশ মেলায় অংশ নেবে বলে প্রত্যাশা তাদের। ডিবিসি নিউজ, ঢাকা। দেশের 13টি জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল 6টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.9 ডিগ্রি রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে, তেঁতুলে। শৈত্যপ্রবাহের আরও খবর জানব পঞ্চগড়ের সহকর্মী আবু সালে রায়হানের কাছ থেকে। সালে, জানাবেন যে আজকে শীতের তীব্রতা কেমন, শৈত্যপ্রবাহের প্রভাব কেমন দেখছেন জনজীবন ও প্রকৃতিতে, মানুষ শ্রমজীবী যারা তাদের কাজকর্মে বা কেমন প্রভাব পড়েছে সব মিলিয়ে? জি সাথী, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু গত 3 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলমান রয়েছে। শীতে কিন্তু বিপর্যস্ত বলা যায় যে জনজীবন। গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে সন্ধ্যার পর থেকে কুয়াশার পরিমাণ কম থাকলেও গভীর রাতের পর কিন্তু কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। এরপরই রাতভর কিন্তু বৃষ্টির মতো কুয়াশা ঝরে। এরপরই আমরা দেখি যে সকাল 8টা নাগাদ গত কয়েকদিন ধরে কিন্তু কুয়াশার পরিমাণ থাকছে। এরপরে যদিও সূর্যের দেখা মিলছে, কিন্তু অনেক সময় কাঙ্ক্ষিত উত্তাপ না থাকায় কিন্তু জেলা জুড়ে এই শীতের অনুভূতি হচ্ছে। এই শীতে সবচেয়ে যারা নিম্ন আয়ের মানুষ, শ্রমজীবী মানুষ রয়েছেন এবং কৃষক যারা রয়েছেন, সকালে যারা কৃষিকাজের সন্ধানে বের হন এবং অন্যান্য শ্রমজীবী, তাদের কিন্তু অনেকটাই ভোগান্তি পোহাতে হয়। এই মৃদু শৈত্যপ্রবাহের কারণে কিন্তু তাদের কৃষিকাজ বা অন্যান্য যে শ্রমজীবী মানুষ, তাদের যে কাজগুলো রয়েছে, রিক্সা চালক, পাথর বালি শ্রমিক, তাদের কিন্তু কাজের অনেকটাই ভোগান্তি হচ্ছে। শীতের মধ্যে তাদের সকালবেলা কাজে বের হতে অনেকটাই কষ্ট পোহাতে হয়। আমরা দেখেছি যে তারা শীতের ভারী কাপড় চোপড় পরে কিন্তু কাজের সন্ধানে বের হতে হচ্ছে। তো জেলার প্রকৃতিতে কিন্তু শীতের আমরা লক্ষ্য করছি। আবহাওয়া অফিস আমাদেরকে বলছেন যে আরো কয়েকদিন ধরে এই জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপরে কিন্তু আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। তো জেলার কিন্তু সিংহভাগ নিম্ন আয়ের মানুষ, যাদের এই শীতের মধ্যে অনেকটাই ভোগান্তি পোহাতে হয়, যা শীত বস্ত্রের অভাবে। এখন পর্যন্ত কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে যা বিতরণ করা হয়েছে সেটা চাহিদার তুলনায় কিন্তু অনেকটাই অপ্রতুল। তারা বলছেন যে বেশি করে শীত বস্ত্র বিতরণ করে যেন জেলার মানুষজনের ভোগান্তি লাঘব করা হয়। তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের শীতের সর্বশেষ খবর। রায়হান, ধন্যবাদ। চীনের উত্তর পূর্ব হেইলং জিয়াং প্রদেশের রাজধানী হারবিনে চলছে সবচেয়ে বড় তুষার ও বরফের ভাস্কর্য উৎসব। এবার বসেছে 41তম আসর। এই আসরে বরফ কেটে বানানো হয়েছে দুর্গ, প্রাসাদ, ঘরবাড়ি। আলো আর বরফের তৈরি চোখ ধাঁধানো পরিবেশ দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। এই উৎসব এখন বিশ্বের পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে। 1985 সালের 5ই জানুয়ারি চীনে প্রথমবারের মতো হয় বরফ উৎসব, যার নাম রাখা হয়েছিল হারবিন আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল। সেই থেকে প্রতি বছর 5ই জানুয়ারি শুরু হয়ে মাসব্যাপী চলে এই আয়োজন। আর উদ্বোধনের আগেই নানা আকর্ষণ ছড়িয়ে থাকে দর্শনার্থীদের জন্য। বরফ দিয়ে বানানো হয় বিভিন্ন স্থাপনা ও ভাস্কর্য। প্রতি বছর লাখো মানুষ এই বরফ উৎসব দেখতে জড়ো হন দূর দূরান্ত থেকে। ঘুরে বেড়ানোর সময় দাঁতে দাঁত লেগে যাওয়া ঠান্ডা উপভোগ করেন অনেক পর্যটক।
আমি খুবই পুলক অনুভব করছি। হারবিনে এটি আমার প্রথমবার। আমি বেশ অভিভূত। ঠান্ডা হলেও এটা উপভোগ করার মতো। 41তম উৎসবের সবচেয়ে বড় বরফের ভাস্কর্যের সাথে বিভিন্ন ড্রোন শটের আয়োজন করা হয়। হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যালকে বিবেচনা করা হয় বিশ্বের সেরা শীত উৎসবগুলোর মধ্যে অন্যতম। অবিশ্বাস্যভাবে সুন্দর এবং এখানে পরিবারের সাথে আসা খুবই আনন্দদায়ক। ছুটির মতো মনে হয়। হারবিনের লোকেরাও খুব উষ্ণ স্বাগত জানায়। সবকিছু সামগ্রিকভাবে দুর্দান্ত। হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডের প্রধান সান জেমিন বলেছেন, উৎসবটি ইতিহাসের সর্ববৃহত্তম জায়গা হিসেবে তৈরি করা হয়েছে। এতে রেকর্ড পরিমাণ 3 লক্ষ ঘনমিটার বরফ এবং তুষার রয়েছে, যা এখন পর্যন্ত ব্যবহৃত সবচেয়ে বড় পরিসরের আয়োজন। এ উৎসবে দর্শনার্থীরা বিশাল বরফের দুর্গ এবং ভাস্কর্যগুলোর সাথে ছবি তুলতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সময়কে আরও সুন্দরভাবে উপভোগ করছে। আবার অনেকে ভাস্কর্যগুলোর চারপাশে তুষার নিয়ে খেলছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।